টিভিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছে আমি রোকনুজ্জামান মনি। 180 দিন অর্থাৎ 6 মাস পূর্ণ হলো তারেক রহমান সরকারের। বিএনপি নেতৃত্বাধীন এই সরকারের প্রথম 6 মাসে দেশের অর্থনীতি কতটা ঘুরে দাঁড়িয়েছে, প্রশাসনিক সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন কিংবা বৈদেশিক সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে কতটা দৃশ্যমান অগ্রগতি অর্জিত হলো, আর কি কি চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে, আজ আমরা কথা বলবো এইসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান। আপনাকে স্বাগতম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু শুরুতে জানতে চাচ্ছি, সরকার তো 6 মাস অতিক্রম করলো। প্রথম সরকার গঠনের পর প্রথম 6 মাসে প্রশাসনে গতিশীলতা আনতে এবং নীতি বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা কি কি সাফল্য অর্জন করেছেন? দেখেন, 6 মাসে একটি সরকারকে যথাযথভাবে মূল্যায়ন করা যায় না। তবে সরকার তার যে নির্বাচনী ইস্তেহার ছিল রাজনৈতিক দল হিসেবে, তো সেই ইস্তেহারগুলো বাস্তবায়ন শুরু করেছে কিনা, বা সেক্ষেত্রে কত শতাংশ শুরু করেছে, কত শতাংশ আসলে শুরু করতে পারেনি, অনেকটা আসলে সেগুলোর উপরেও মূল্যায়ন করা যায়। তো সেই জায়গায় সরকারের যে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিগুলো ছিল, যেমন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ করা, এছাড়া যে সকল শিক্ষার্থীরা পড়াশোনার জন্য দেশের বাইরে যেতে চায় তাদেরকে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া, এবং আমাদের যারা জুলাই যোদ্ধা তাদেরকে যথাযথ সম্মাননা, গণহত্যার বিচারে সরকারের যে ত্বরিত মনোভাব এবং পদক্ষেপ, সেই দিকে সরকারের যথেষ্ট পরিমাণ আন্তরিকতা রয়েছে, প্রচেষ্টাও রয়েছে। এছাড়া অর্থনীতির যে বিষয়টা বললেন, দেখেন, ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন আমলের 2 বছর, এরপরে ফ্যাসিবাদের 16 বছর, ইন্টারিমের 18 মাস, সব মিলে প্রায় 20 বছরের যে সমস্যা এবং সংকট, সেটা উত্তরাধিকার সূত্রে কিন্তু বিএনপি সরকার পেয়েছে। এবং বিএনপি সরকারকে এখন এই জ্বালানি এবং বিদ্যুৎ সংকট মোকাবেলা করতে হচ্ছে। এবং কেন এগুলো করতে হচ্ছে, এগুলো সাধারণ মানুষ, আমি মনে করি যে তারা আসলে যথেষ্ট পরিমাণ তাদের সেই ধরনের অনুধাবন ক্ষমতা রয়েছে। একটি ধ্বংসযোগ্য রাষ্ট্র ব্যবস্থা বলা যায়, শাসন ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, এটা মেরামত 6 মাসের মধ্যে সম্ভবপর নয়। আমি মনে করি যে সরকারের যে মেয়াদকাল, সেই মেয়াদকালের মধ্যেই সরকার তার নির্বাচনী ইস্তেহারের পুরোটা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবে। ইতিমধ্যে দেখবেন বৈদেশিক রিজার্ভ সেটা কিন্তু বাড়ছে, এবং সরকার ইতিমধ্যে প্রায় 14টি পাটকলের মধ্যে আপনার 9টিতে পুনরায় উৎপাদন করতে সক্ষম হয়েছে, এবং এটি বেসরকারি ব্যবস্থাপনার হাতে সরকার এটি প্রদান করেছে। এর মূল কারণটা হলো যে এখন সরকারের যে অর্থনৈতিক সক্ষমতা, সরকারের পক্ষে আসলে এই প্রতিষ্ঠানগুলোকে উৎপাদনমুখী করা সম্ভবপর নয়। তো সেক্ষেত্রে বেসরকারি বলা যায় তাদের সহযোগিতা এবং সরকারের যে সমন্বয়, সেটির সংমিশ্রণে আমার কাছে মনে হয় যে আসলে এই প্রতিষ্ঠানগুলোকে সচল করা সম্ভবপর হবে। এবং ইতিমধ্যে কিন্তু 9টা উৎপাদন শুরু করেছে। সরকার চেষ্টা করছে কিভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। এবং আইন বিষয়ে যেটি বললেন, দেখেন, মাসে যেভাবে মবের সংস্কৃতি চালু হয়েছিল, এখন কিন্তু ওই অর্থে মব নাই। বাংলাদেশের জনগণ তো সবাই ফেরেস্তা হয়ে যায়নি, আবার নেতা কর্মীরা সবাই ফেরেস্তা না। সার্বজনীন কিছু সমস্যা বাংলাদেশে আছে, এবং এই সমস্যাগুলো আমি জাতীয় সমস্যা হিসেবে দেখি, যেমন ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, কিশোর গ্যাংদের উৎপাত, বিভিন্ন জায়গায় ছিনতাই, চুরি, এগুলোকে আমি জাতীয় সমস্যা হিসেবে দেখি, এবং এগুলো সমাধানে আমাদের সবাইকে আসলে একযোগে কাজ করতে হবে। সরকার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে, এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়, সেখানকার অধিকাংশ অধ্যাদেশ কিন্তু সরকার জাতীয় সংসদে পাস করেছে। অধ্যাদেশ নিয়ে পর্যালোচনা চলছে, যেহেতু এই সময় বিভিন্ন স্টেক হোল্ডারের মতামত অন্তর্বর্তীকালীন সরকার বা জাতীয় ঐক্যমত্য কমিশন গ্রহণ করেনি, তো তাদেরও মতামত এই সরকার নিতে চায়। যে কারণে অনেক মানে বিষয়ে আমি মনে করি যে সরকার এটা আসলে ভালো পদক্ষেপ, যে কিছু অধ্যাদেশের ব্যাপারে পর্যালোচনা করছে। তো সব মিলিয়ে সরকার সফলতার পথে হাঁটছে, এবং বিশেষ করে এই বিদ্যুৎ এবং জ্বালানি যে সংকট, এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে কিন্তু জ্বালানি সংকট এবং বিদ্যুৎ সংকটও বলা যায়, এবং একই সাথে আপনার যে গ্যাসের সংকট, এটা শুরু হওয়ার মূল যে কারণ, সেটা যদি আপনি দেখেন, তো সেক্ষেত্রে আমাদের একটি টার্মিনাল কিন্তু প্রায় অনেকটা বিকল হয়ে আসছে।
এবং 16 বছর বলেন আর 20 বছর বলেন, আপনার গ্যাসের অনুসন্ধান করা, উৎপাদন করা, সেই দিকে আসলে মনোযোগ দেওয়া হয়নি। সব মিলে সরকার সোলার সিস্টেমকে ডেভেলপ করা এবং গ্যাসের অনুসন্ধান করা, এদিকে সরকার মনোযোগ দিচ্ছে। এবং একই সাথে যাতে আমাদের মানুষ তারাও বোঝে, যেমন এই যে ঢাকা শহরে আপনার অটো রিক্সা, এই অটো রিক্সাগুলো কিন্তু প্রতিদিন রাত 12টা থেকে তাদের চার্জিং দেয়া শুরু হয়। অবৈধ অনেক জায়গায় অবৈধভাবে এগুলো করা হয়। তো জনাব এরকম তো রাশিদ খান, বিদ্যুৎ তো আমরা আসলে এগুলোতে নানানভাবে। আসছি। জি, আপনি জি, শুরুতেই অনেকগুলো সরকারের সফলতার কথা বললেন এবং সরকার যে চেষ্টা করছেন দেশকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার, সে ব্যাপারেও আপনি আমাদের জানালেন। আপনি শুরুতে আরেকটি কথা বলছিলেন যে নির্বাচনী যে প্রতিশ্রুতি রয়েছে, ইস্তেহার সরকারের ছিল, সেই পথে সরকার সেটি বাস্তবায়নের পথে রয়েছে। আমাদের জানার একটু আগ্রহ যে নির্বাচনী যে প্রতিশ্রুতি সরকারের ছিল এবং প্রাতিষ্ঠানিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে এই গত 6 মাসে সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় কোনগুলো ছিল? সরকারের যে চ্যালেঞ্জিং সেটা হলো আমাদের অপোজিশনে যারা আছে তারা সরকারকে আসলে সহযোগিতা করছে না। দেখেন, একটা সংসারে কিন্তু বাবা এবং মা দুজন থাকে এবং সেই সংসার আসলে এই দুইজনের উপরে নির্ভর করে। তো জাতীয় সংসদের যদি বিষয়টা দেখেন, সরকারি দল এবং আমাদের যারা অপোজিশনে আছে তারা, এখন অপোজিশনে যারা আছে তারা আসলে এই মুহূর্তে বিশেষ করে জামাত ইসলামের মধ্যে ক্ষমতার জন্য এক ধরনের ক্ষুধার্ত মনোভাব আমি লক্ষ্য করছি। এবং তারা যেহেতু ফেসবুক জরিপে, অনলাইন জরিপে তারা ক্ষমতায় প্রায় চলেই গিয়েছিল, তারা মনে করছে যে আমরা তো সরকার গঠন করার দ্বারপ্রান্তে ছিলাম, আমরা কেন আসলে ব্যর্থ হলাম, জনগণ কেন আমাদেরকে আসলে বাস্তবে ভোট দিল না অনলাইনে ভোট দেওয়ার পরেও। তো এই চিন্তার জায়গা থেকে আমার কাছে মনে হয় আমাদের অপোজিশনে যারা আছে তারা সরকারকে সহযোগিতা করতে পারছে না। এখন সরকারের আন্তরিকতা, সরকারের প্রচেষ্টার কোনো ঘাটতি নাই, কিন্তু আপনি পিছন থেকে সারাক্ষণ টান দিবেন, বাধাগ্রস্ত করবেন। আমার কাছে মনে হয় যে সরকারের এর মধ্যে বড় চ্যালেঞ্জ তাহলে কি আমরা বিরোধী এরকম দলের যে বলতে পারি যে মিথ্যাচার। বিরোধী দলের সহায়তার বাইরে সরকারের প্রাতিষ্ঠানিকভাবে কোনো বাধা নেই সরকারের কাছে কাজ করার ক্ষেত্রে, এরকম কি বিষয়টা? না, বিষয়টা দেখেন, অবশ্যই আমাদের অপোজিশনে যারা আছে তাদেরকে সরকারকে সহযোগিতা করতে হবে। কাঙ্ক্ষিত মাত্রায় তারা যদি সরকারকে সহযোগিতা না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আসলে দেশের পুনর্গঠন এটা সরকার যে স্বপ্ন নিয়ে কাজ করছে, রাষ্ট্রীয় পুনর্গঠন, সেটা খুবই চ্যালেঞ্জিং হবে। আমি মনে করি যে সরকার এখনো পর্যন্ত সঠিক পথে আছে, বরং অপোজিশন যদি সঠিক পথে তারা আসলে সরকারকে সহযোগিতা করতে পারে, তাহলে এই রাষ্ট্রের পুনর্গঠন, এই রাষ্ট্রের সংস্কার, একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে জনগণকে উপহার দেওয়া, সেটি করতে সরকার জনাব রাশিদ খান, আপনি খুব ভালোভাবে আসলে সরকারের অবস্থান আমাদের জানাচ্ছিলেন। খুব ছোট করে আরও 2-3টা বিষয় একটু জানতে চাই। সেটি হচ্ছে যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি আপনি খুবই ভালোভাবে জানেন এবং সরকারও চেষ্টা করছে যে অর্থনৈতিক পরিস্থিতিটাকে আরও বেশি উন্নতির দিকে নিয়ে যেতে। সরকার এখন পর্যন্ত যে পদক্ষেপগুলো নিয়েছে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, সেটি কি আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা আপনাদের ভেতরে এটার মূল্যায়নটা কেমন আছে? আচ্ছা, দেখেন, সরকারের অর্থমন্ত্রী আছে, এরপরে আপনার পরিকল্পনা মন্ত্রী আছে, অর্থ উপদেষ্টা আছে, তারা চেষ্টা করছে কিভাবে ভঙ্গুর যে অর্থনীতি, যেটাকে এক ধরনের ধ্বংসের কাছাকাছি নিয়ে গিয়েছিল, সেটা পুনরুদ্ধার। এখন 6 মাসে তো সরকার এই যে ব্যাংকিং খাত, অর্থনৈতিক খাত, অন্যান্য যে আর্থিক কাঠামো রয়েছে সেটাকে যে ধ্বংস করলো, এটা কি সরকারের পক্ষে 6 মাসে এটা একদম পরিবর্তন করে বাংলাদেশকে কানাডার অর্থনীতি, মালয়েশিয়ার অর্থনীতির মতন করা সম্ভব? এখন বাংলাদেশ যেভাবে যেখানে নিয়ে গিয়েছিল শেখ হাসিনা, সেখান থেকে পুনরুদ্ধারে বা পুনর্গঠনে সময় লাগবে। আমি এখনই বলছি না যে আগামী 6 মাসের ভিতর সব সমস্যার সমাধান হয়ে যাবে, বাট সরকার তো তার আন্তরিকতা, তার প্রচেষ্টা দিয়ে এগুলো সমাধানে সর্বোচ্চ কাজ করছে। কিন্তু আমাদের আপনি কাছে যদি দেখেন পরিষ্কার। যে জ্বালানি সংকটের কারণে সরকারকে অনেকটা ভুগতে হচ্ছে, এই সংকটের জন্য কি সরকার দায়ী? মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, এটার জন্য তো সরকারের কোনো দায় নাই। এরপরে আপনি যদি বলেন গ্যাস, এই যে গ্যাসের অনুসন্ধান যে করা হয়নি, এটার জন্য কি সরকারের দায়? সরকার এখন সে অনুসন্ধান শুরু করেছে এবং একটা টার্মিনাল যে আসলে বিকল হয়ে গেল, এবং এই যে ক্যাপাসিটি চার্জের নামে যে লুটপাটটা হয়েছে আওয়ামী লীগের সময়, তো সরকারকে তো আসলে সময় দিতে হবে। এখন অপোজিশন তো সরকারকে সময় দিতে চাচ্ছে না, তারা প্রতিদিন সরকারের পতন ঘটাচ্ছে এবং সেই পতন আমার কাছে মনে হয় যে পতন ঘটাতে গিয়ে তারা নানান ধরনের বিপদগামী হচ্ছে।
হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে। তো এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। আমি জাস্ট আমাদের অপোজিশনকে বলবো, রাষ্ট্র পুনর্গঠনে আপনাদেরও দায়িত্ব আছে, আমাদের সবারই দায়িত্ব আছে। আসুন আমরা সবাই সেই দায়িত্ব একসাথে পালন। ওকে, আপনার এই অবস্থানটা খুবই পরিষ্কার আমাদের কাছে। আমরা আরেকটি বিষয় খুব ছোট করে জানতে চাই, সেটি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান অবস্থান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আপনারা কতটা পরিবর্তন আনতে পেরেছেন। আপনি শুরুতে বলছিলেন যে মবের যে সংস্কৃতি তৈরি হয়েছিল সেটি থেকে বের হয়ে আসার চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকুই উন্নতির দিকে গিয়েছে এবং সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে আসলে এই সরকার কি ভূমিকা নিয়েছে? না, আইন শৃঙ্খলা যথেষ্ট পরিমাণ আমার কাছে মনে হয় আগের থেকে এখন ভালো। দুর্নীতি এবং সুশাসন প্রতিষ্ঠায় আপনাদের সরকারের অবস্থান একটু যদি বলতেন আমাদের। দেখেন, আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দীর্ঘদিন নির্বাসিত ছিলেন, তিনি গুম হয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা। সুতরাং আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বাহিনী হিসেবে তৈরি করার জন্য, পুনর্গঠনের জন্য যা যা করার তার জায়গা থেকে তিনি সর্বাত্মক ভাবে করছে। এখন আমাদের অপোজিশনে যারা আছে তারা তো আসলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মেধা এবং যোগ্যতার তাদের সবাই মিলেও ধারে কাছে নাই। তারা তার এই মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে আপনার উন্নত করার পদক্ষেপগুলো, এগুলো তারা আসলে চোখে দেখে না। তারা সবসময় তাকে ব্যর্থ হিসেবে তুলে ধরতে চায়, কিন্তু তার ব্যর্থতা কোথায় সেটি তারা বলতে পারে না। তো আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো হচ্ছে এবং এটি আরো বেশি ভালো কিভাবে করা যায় সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে, সবাইকে একসাথে কাজ করতে হবে। এবং আমাদের অপোজিশনে যারা আছে তাদেরকে বলবো যে রাষ্ট্র যদি ব্যর্থ হয় তাহলে শুধুমাত্র বিএনপি ব্যর্থ হবে না, আপনারা মাত্রায় ব্যর্থ হবেন। কারণ যে পতিত ফ্যাসিবাদ তারা কিন্তু চাচ্ছে যে আমরা ব্যর্থ হই, এবং আমরা ব্যর্থ হলে পুরো বাংলাদেশের জনগণ এবং গণঅভ্যুত্থানের শক্তি বিষয়টি মাথায় রাখার জন্য আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা শুধুমাত্র ক্ষমতার জন্য ক্ষুধার্ত এবং রাক্ষসে মনোভাব পোষণ না করে বরং সহনশীল, ধৈর্যশীল এবং পুনর্গঠনে সহযোগিতার মনোভাব নিয়ে আসুন। এছাড়া এই রাষ্ট্র যদি আমাদের বিএনপি সরকারের যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ দিয়েছে, যদি সেটি আসলে বিএনপি সরকার করতে মানে শতভাগ সফল না হয়, সেটির জন্য দায়ী থাকবে আমাদের বর্তমানে যারা অপোজিশনে আছে তারা। তাদের সহযোগিতা অবশ্যই আমি মনে করি রাষ্ট্রের পুনর্গঠনে দরকার। তারা যদি সহযোগিতা না করে হঠকারিতা করে তাহলে সরকার ব্যর্থ হবে সেটি আমি বলবো না, বরং এই রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে এবং আওয়ামী ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। রাশিদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা এতক্ষণ শুনছিলেন, এই সরকারের 180 দিনের বিষয়ে কথা বলছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশিদ খান। আমরা শুনছিলাম এই সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে গত 6 মাসে, সেগুলো তিনি খুব ভালোভাবে আমাদের বলছিলেন। তো সামনের দিকে আমরা আরও দেখব সরকার জনগণের জন্য কী করছে, সেটির দিকে আপনারা নজর রাখবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।